দর্শক আমন্ত্রণ, যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ২৪ ঘন্টায় প্রেজেন্টেড বাই হাতিল। আপনারা জানেন রাত পোহালেই ৫৪ বছরে পা দিচ্ছে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। একেবারে সে ৫২ থেকে ৬৯, ৭১, ৯০, ২০০৭ কিংবা সবশেষ ২০২৪ বাংলাদেশের মুক্তিকামী মানুষের জন্য, মানুষের গণতন্ত্রের জন্য, স্বাধীনতার জন্য যারা জীবন উৎসর্গ করেছে তাদের সবার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আমি মাহফুজ মিশু। আজকে আলোচনার বিষয় নির্ধারণ করেছি বাংলাদেশের ৫৪ প্রত্যাশা প্রাপ্তি। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন সহকারী মুখপাত্র মোহাম্মদ মিরাজ মিয়া, জাতীয় নাগরিক কমিটির। মিরাজ, স্বাগত আপনাকে। আছেন অধ্যাপক ডক্টর চৌধুরী সাইমা ফেরদৌস ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এখন পাবলিক সার্ভিস কমিশনের সদস্য। এবং আমাদের সঙ্গে আছেন জাতিসংঘের সাবেক পরিচালক ডক্টর সেলিম জাহান, তিনি অর্থনীতিবিদ, মানব সম্পদ নিয়েও লিখেন। আপনাদের তিনজনকেই স্বাগত। আমি একটু তরুণদেরকে দিয়ে শুরু করতে চাই। আমরা এবার একটা বিশেষ প্রেক্ষাপটে এবারের বিজয় দিবসটা উদযাপন করছি। আপনি জানেন, বিশেষ করে এবছরের জুলাই আগস্টের একটা বিশাল গণ অভ্যুত্থান এবং সেখানে অসংখ্য মানুষের প্রাণহানি এবং সেখান থেকে অনেক নতুন নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। ফলে এই সরকার বা আপনাদের প্রতি বা ছাত্র নেতৃবৃন্দ যারা আন্দোলন নেতৃত্ব দিয়েছেন তাদের কাছে প্রত্যাশার মাত্রাটা অনেক বেশি, কারণ সম্ভবত গেল ৫৩ বছর অনেক প্রত্যাশা আমরা পূরণ করতে পারিনি। কার ব্যর্থতা, তার চেয়ে বড় কথা সামষ্টিকভাবে সেটি আমরা পারিনি। ১৯৭১-এর যে মূল চেতনা ছিল সেটি সম্ভবত ডক্টর সেলিম জাহান ভালো বলতে পারবেন, একটা সাম্যের, একটা সমতার বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ, অর্থনৈতিক বৈষম্য যেন না থাকে, গুটি কয়েক মানুষের হাতে যেন সব টাকা না যায়, গণতন্ত্রটা যেন প্রাতিষ্ঠানিক রূপ পায়। ৫৪ বছর পরে এসে সেই হিসাব আমাদের মিলে না। ফলে সম্ভবত সেজন্যই জুলাই আগস্টের গণ অভ্যুত্থান। এখন আপনারা যে বাংলাদেশটার স্বপ্ন দেখেছিলেন বা এখনো দেখছেন, সেই বাংলাদেশে ৭১-এর যে মূল চেতনা ছিল সেটাকে আপনারা নিশ্চয়ই স্বীকার করেন এবং সেই চেতনাটা বাস্তবায়িত হোক সেটাও নিশ্চয়ই আপনারা চান। প্রথমত অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা যেটা বিশ্বাস করি যে ১৯৭১ সালে আমাদের যে দীর্ঘ লড়াইয়ের মাধ্যমে আমাদের যে মহান মুক্তিযুদ্ধের পরবর্তী কনসিকুয়েন্স হিসেবে আমরা যে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি, এটা বাংলাদেশের ইতিহাসে আমাদের সবচেয়ে গৌরবময় একটা অর্জন। আমরা বিশ্বাস করি ১৯৭১ সালে যে সকল শহীদরা তাদের যে আকাঙ্ক্ষাকে কেন্দ্র করে তারা আমাদের একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এনে দিয়েছেন, তাদের সেই আকাঙ্ক্ষা যে সাম্য এবং গণতান্ত্রিক যে বাংলাদেশ বিনির্মাণের যে চেতনাটি তাদের মধ্যে ছিল, সেটি আমরা দেখেছি যে গত ৫৩ বছরেও আমরা সেই রকম কাঙ্ক্ষিত বাংলাদেশ আমরা পাইনি। যে কারণে আমরা বিশ্বাস করি যে ২০২৪ এবং ১৯৭১ দুটি কোনো পরস্পর বিরোধী কোনো ইভেন্ট বা কোনো ঘটনা নয়। ২০২৪ ১৯৭১ সালের যে মহান বিজয়, সেই বিজয়ের একটি ধারাবাহিক এটি একটি মাত্রা। আমরা দেখেছি যদি ১৯৫২ থেকে শুরু করে আমাদের যে ভাষা আন্দোলনের যে শহীদদের যে আত্মত্যাগ, আমাদের যে ১৯৬৯-এর যে গণ অভ্যুত্থান, ১৯৭১ সালের আমাদের যে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে যে সকল শহীদরা, আপনার সালাম, রফিক, জব্বার, আসাদ, নূর সহ সেই সকল শহীদদের তাদের জীবনের যে আত্মত্যাগ, সে আত্মত্যাগ যদি স্বাধীন বাংলাদেশে মূল্যায়িত হতো তাহলে আমাদেরকে ২০২৪ সাল পর্যন্ত আশা লাগতো না। ২০২৪ সালে যে আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিমরা যে আত্মত্যাগ দিয়েছেন, তাদের মতো যে ২০০০ মানুষ যে তাদের যে জীবনের যে রক্ত, সে রক্তের বিনিময়ে কিন্তু আমাদের ২৪ সাল আমরা ২৪-এ এসে একটা গণ অভ্যুত্থান হয়েছে। আমাদের যদি সেইটার মূল্যায়ন হতো তাহলে ২৪ সাল পর্যন্ত আমাদের আশা লাগতো না। আমরা তরুণরা বিশ্বাস করি, আমরা জাতীয় নাগরিক কমিটি বিশ্বাস করি যে ১৯৭১ আমাদের বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গৌরবময় অর্জন। সেই গৌরবময় অর্জনের একটি ধারাবাহিক প্রচেষ্টা ২০২৪-এর অভ্যুত্থান। এই ২৪-এর অভ্যুত্থানকে কেন্দ্র করে আমরা যেটা বিশ্বাস করি যে বাংলাদেশের যে দায় ও দরদের যে রাজনীতি, একটি গণতান্ত্রিক, সাম্য ও মানবিক মর্যাদার যে বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাচ্ছি, সেই বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আমরা জাতীয় নাগরিক কমিটি কাজ করে যাচ্ছি এবং বিশেষ করে তরুণ সমাজ। আমি ছোট্ট করে আরেকটা প্রশ্ন আপনাকে করতে চাই। আমরা এই সব আন্দোলনে দেখছি ৫২ থেকে কায়েদে আজম জিন্নাহকে চ্যালেঞ্জ করলেন একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, একদম ৭১-এও তাই। আমাদের বিশ্ববিদ্যালয়গুলো তো মূলত আমাদের রাজনীতি, আমাদের জাতি বিনির্মাণে সবচেয়ে বড় অবদান রেখেছে। ফলে সেই জায়গায় তারুণ্যের যে স্বপ্নের বাংলাদেশ ছিল, সেই স্বপ্নটা এখনো অধরা কেন? প্রথমত আমরা দেখেছি যে বাংলাদেশে পৃথিবীর বিশেষ করে আপনি যদি গণতান্ত্রিক রাষ্ট্রগুলোর দিকে তাকান, সেখানে সরকার বা ক্ষমতার যে পালাবদল, সেটি কিন্তু সেখানে গণ অভ্যুত্থান কিন্তু সেখানে একটা অসম্ভব ব্যাপার। আপনি যদি ব্রিটেন বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বলেন, যেখানে উদারনৈতিক গণতন্ত্র আছে, সেখানে ক্ষমতার পালাবদলটি হয় জনগণের যে ম্যান্ডেট, জনগণের যে ভোটাধিকার, সেই ভোটের মাধ্যমে। আর বাংলাদেশে আমরা দেখেছি যে বিগত বছরগুলোতে বারবার তরুণদের
হাত ধরে, বারবার হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাত ধরে, ছাত্র নাগরিকদের হাত ধরে প্রতিবার গণতন্ত্রের যে আন্দোলনগুলো, যে গণ অভ্যুত্থানগুলো হচ্ছে, সেই গণ অভ্যুত্থানগুলোতে ছাত্রদের নেতৃত্বে সেখানে রাজনৈতিক দলগুলো তারা একতাবদ্ধ হয়েছে। কিন্তু আমরা দেখি যে প্রতিটি গণ অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক দলগুলো তারা এই ছাত্র নাগরিকদের যে গণ অভ্যুত্থানের যে ফসল, সেটির সাথে তারা আসলে প্রতারণা করেছে। আমরা দেখি, আমরা যদি 1990-এর যে স্বৈরতান্ত্রিক যে আন্দোলন, সেই আন্দোলনে আমরা দেখি যে রাজনৈতিক দলগুলোর সাথে জনগণের যে সোশ্যাল কন্ট্রাক্ট বা সামাজিক চুক্তি হয়েছে, তারা সেটি ভঙ্গ করেছে। তো এই আমরা বিশ্বাস করি যে 2024 সালে রাজনৈতিক দলের উপর নির্ভর করে আমাদের 2024 সালের যে জনগণের যে আকাঙ্ক্ষা, সেটিকে আমরা আসলে আর প্রতারিত হতে দেব না। আমরা চাই আগামীর বাংলাদেশ হবে তারুণ্য নির্ভর বাংলাদেশ। আগামীর বাংলাদেশের প্রতিটি সেক্টরে তরুণরা নেতৃত্ব দিবে। জি, ডক্টর সাইমা ফেরদৌস, আপনি এখন প্রশাসক, কিন্তু আপনি তো মূলত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। এই শিক্ষার্থীদের সঙ্গে আপনি সংকটের সময়ও ছিলেন, আমরা দেখেছি। আমার প্রশ্নটা হচ্ছে যে প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর একটা জনধারণা হয়েছিল যে 2024ই সব, নিঃসন্দেহে 2024 অনেক কিছু, এবং মনে হচ্ছিল যে 2024 থেকে একটা নতুন বাংলাদেশ, আগের সব কিছু ভুলে গিয়ে একটা বিতর্কও তৈরি হয়েছিল রিস্টার্ট দেওয়া, তার মানে 71কে আমরা ভুলে যাব কিনা। কিন্তু শেষ পর্যন্ত শেকড়ের কথা তো আসলে ভোলা যায়নি, এবং সরকারেরও এখনকার কথাবার্তা আচরণ সেগুলোতে আর প্রতীয়মান হয় না। ফলে সেটি আপনি মনে করেন কিনা যে 71 না হলেতে বা 16 ডিসেম্বর না আসলে আমাদের জীবনে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকও হয়তো বা হতে পারতেন না, পাবলিক সার্ভিস কমিশনের সদস্য তো অবশ্যই হতে পারতেন না। ফলে সেই স্পিরিটটাকে আমরা আসলে কতখানি ধারণ করতে পারলাম আমাদের কাজে, চিন্তায়, মননে, এবং আমরা যে একটা ঐক্যবদ্ধ বাংলাদেশের কথা বলছি এখনো সংকটে পড়লেই, আমাদের সবচেয়ে বড় সংকটটা তো ওই সময়েও ছিল। আমরা তো সংকটে ঐক্যবদ্ধ হতেই পারি নাকি? অবশ্যই। প্রথমেই স্মরণ করছি আমাদের মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন এবং যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি, মাথা উঁচু করে বলতে পারছি যে আমি বাংলাদেশের নাগরিক। 24-এর গণঅভ্যুত্থানের যে যারা শহীদ হয়েছেন এবং যারা আহত আছেন, তাদের সকলের প্রতি তাদের আত্মার মাগফিরাত করে এবং আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছে এখানে। এখন আপনি যেটা বললেন, এখন সমস্যা কোথায় হয় জানেন? সমস্যাটা হচ্ছে আমরা সারাক্ষণ বিতর্ক খুঁজি। নতুন বাংলাদেশ গড়বার কথা যখন আমাদের মাননীয় উপদেষ্টা বলেছিলেন, সেখানে কখনোই আমার মনে হয় না যে 71কে মুছে ফেলার কথা বলা হয়েছে। এটা যারা বিতর্ক সৃষ্টি করতে চেয়েছে তাদের খোরাক জুগিয়েছে সেই বিতর্কটা। নতুন বাংলাদেশ কখন বলা হয়েছে? এই যে বৈষম্য, এই যে নৈরাজ্য, এই যে লুটপাট, এই যে মত পার্থক্য, এই যে বিরোধী মতের প্রতি দমন নিপীড়ন এবং বাকস্বাধীনতা, সমস্ত কিছুর যে 15 বছর কিন্তু অনেক লম্বা সময়। প্রতিটা প্রতিষ্ঠানের আপনি বলবেন যে একটা সিস্টেমেটিক, একটা ইনস্টিটিউশনাল ডেমোক্রেসি আপনার নষ্ট হয়ে গেছে। এই বাংলাদেশকে বহির্বিশ্বে, শ্রমবাজারকে আপনি বলেন, সমস্ত বিভিন্ন জায়গা থেকে কিন্তু একদম আমাদের লিমিটেড হয়ে এসেছিল, হ্যাঁ, সংকুচিত হয়ে এসেছিল। এই যে বিশ্ববাজারে বাংলাদেশের সম্মানের যে অবমূল্যায়ন হয়েছে, সেখান থেকেই তিনি কিন্তু নতুন বাংলাদেশের কথা বলেছেন। সেখানে 71কে মুছে ফেলার কোনোভাবেই, আপনি যদি বলেন একদিক থেকে আমাদের কারো, যারা আমরা সুন্দরভাবে দেখতে চাই, বাংলাদেশকে ভালোবাসি, দেশপ্রেম আমাদের ভেতর আছে, মুক্তিযুদ্ধের চেতনা আছে, তারা কিন্তু নতুন বাংলাদেশ বা রিস্টার্ট এই কনসেপ্টে ওই যে বাংলাদেশকে গত 15 বছরে তাদের নিজস্ব ব্যক্তিগত চেতনা দিয়ে ব্যাখ্যা দিয়েছিল, সেই বাংলাদেশ থেকে নতুন বাংলাদেশ মানে সেটা অবশ্যই 71-এর প্রতিফলন। অবশ্যই এটা 24-এ যারা শহীদ হয়েছে তাদের আত্মাহুতি যে কারণে দিয়েছে, সেই স্পিরিটের একই। আমাদের কাছে তো এটা বিতর্ক মনে হয় নাই। একটা গোষ্ঠী তাদের মতো করে এই বিতর্কটা সৃষ্টি করেছে, যে কারণে আপনি দেখেন আমাদের অনেক এরপর কিন্তু সংকট এসছে, অনেক মত পার্থক্য থাকবে, এটাই কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়া। আবার কিন্তু আমরা একসাথে সবাই এসে দাঁড়িয়েছে, ছাত্র সংগঠন বলেন, রাজনৈতিক দল বলেন, বিতর্ক তো থাকবেই। একটা ঐক্যমতে আসতে সময় লাগে, বিতর্কে তো সমস্যা নাই। আমরা এখনো, আমার মনে হয়
অ্যান্টি ফ্যাসিজমে আমরা সবাই ঐক্যবদ্ধ আছে, আবারও হবে, এটা আমার তীব্র বিশ্বাস। বিশেষ করে ছাত্রদের কথা যদি বলেন, আমি যেহেতু মূলত একজন শিক্ষক এবং এদেরকে আমি অনেকটা যেটা বলে হয়তো বা রেটরিক, বাট এটাই বাস্তব, এদেরকে মনে হয় যে হাতে গড়া, এদেরকে দেখেছি এরা আবারও একসাথেই হবে, এরা একসাথেই আছে। এবং তরুণ প্রজন্মের হাতে থাকবে আমাদের যারা আছে প্রজ্ঞারও যে মূল্যায়ন, আমরা যেটা বলি ইনক্লুসিভনেস, ডাইভার্সিটি, সেখানে প্রজ্ঞার সাথে তারুণ্যের সমন্বয়ে একটা সুন্দর বাংলাদেশ হবে, আমি আশাবাদী। আপনি আশাবাদী? জি। ডক্টর সেলিম জাহান, 54 বছর একটা দেশের অনেক বড় সময় এবং পুরো জার্নিটা আপনি দেখেছেন। আপনি দীর্ঘদিন জাতিসংঘে কাজ করেছেন, বিভিন্ন উন্নয়ন সূচক, মানব উন্নয়ন সূচকের রিপোর্টের সঙ্গে ছিলেন। আপনাকে যদি একটু বলতে বলা হয় সংক্ষেপ করে, এই 54 বছরে বাংলাদেশ নামক রাষ্ট্রটির সবচেয়ে বড় অর্জন কি এবং সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি মনে করেন এখন দাঁড়িয়ে? আমি যদি অর্থনৈতিক দিক থেকে তাহলে দেখি, তাহলে পরে আমি দুটো জিনিসের মধ্যে পার্থক্য করি। একটা হচ্ছে অগ্রগতি আর একটা হচ্ছে উন্নয়ন। অ্যান্ড অগ্রগতিটা হচ্ছে পরিমাণগত দিক থেকে আপনার কতটা উন্নতি আপনার হয়েছে, সেটা যদি আমরা নেই তাহলে নিশ্চয়ই বলবো যে বহু দিক থেকে অগ্রগতি হয়েছে, আমাদের অবকাঠামোর অগ্রগতি হয়েছে, প্রবৃদ্ধি বেড়েছে, দারিদ্র্য কমেছে। কিন্তু উন্নয়নটা হচ্ছে যে গুণগত দিকটি সেই অগ্রগতির। এই যে অগ্রগতি হয়েছে, এখানে কি মানুষের অংশগ্রহণ ছিল, তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ছিল? এই অগ্রগতি কি মানুষ তার সঙ্গে একটা অংশীদারত্ব, মালিকানা, এটা কি তারা ভেবেছে বা তার একটা অনুভব করেছে? সেটা যদি আমরা বলি তাহলে আমি বলবো যে অর্জনের দিক থেকে নিশ্চয়ই অগ্রগতি হয়েছে, কিন্তু উন্নয়নের দিক থেকে কিন্তু সেই গুণগত পরিবর্তনটা হয়নি, এটা আমাদের মনে রাখতে হবে। অর্থনীতির বাইরে যদি যাই, যেহেতু আমি জাতিসংঘে কাজ করেছি এবং বিশ্বব্যাপী কাজ করেছি, আমাদের বহু অর্জন সেখানে আছে। বিভিন্ন দেশে আমাদের সেনাবাহিনী, পুলিশ বাহিনী যেভাবে জাতিসংঘের হয়ে কাজ করেছে, সেটা কিন্তু সবার প্রশংসা কুড়িয়েছে, সেখানে আমাদের একটা বড় অর্জন আছে। সামনের দিকে যদি যাই তাহলে আমি মনে করি যে এই 54 বছরকে যদি আমি দেখি তাহলে আমি কতগুলো মোটা দাগের এবং কতগুলো বিশেষ জায়গার কথা বলতে চাই। একটি হচ্ছে যে গণতন্ত্রের কথা যখন আমরা বলি, গণতন্ত্র শুধু নির্বাচন তো নয়, গণতন্ত্র একটা সংস্কৃতি। সেই সংস্কৃতিটা বাংলাদেশে কিন্তু সেভাবে শেকড় গাড়তে পারেনি, এবং সেই গাড়তে না পারার জন্যেই বারবারই গণতন্ত্রের উপরে আঘাত এসেছে, বারবারই স্বৈরাচারের কথা উঠেছে। এটা গেল একটা। দ্বিতীয় হচ্ছে যে একটা গণতান্ত্রিক ধারাবাহিকতার মধ্যে আমরা যদি বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর দিকে তাকাই তাহলে প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটা শৃঙ্খলা থাকতে হবে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে যারা কাজ করছেন তাদের কাজের মধ্যে একটা দৃশ্যমানতা থাকতে হবে, একটা জবাবদিহিতার একটা কাঠামো থাকতে হবে। সেই জিনিসগুলোকে বারবার আঘাত করা হয়েছে, বারবার ভেঙে দেওয়া হয়েছে। এবং আগামীতে আমরা যখন যাব সামনের দিকে, আমার মনে হয় যে একটা বড় অন্তরায় হবে যে আমরা কিন্তু মুক্তিযুদ্ধের কথা বারবার এসে, মুক্তিযুদ্ধ কিন্তু আমরা করেছি যূথবদ্ধভাবে, এবং এই যূথবদ্ধতাই হচ্ছে আমাদের শক্তি। এই আমরা যে সাম্প্রতিক সময় আমাদের যে অভ্যুত্থান যেটা, সেখানেও কিন্তু যূথবদ্ধতা কাজ করেছে। আমার মনে হয় সামনের দিকে গেলে আমাদের মনে রাখতে হবে যে বিভাজন কোনো শক্তি নয়, বৈচিত্র্য থাকবে কিন্তু বিভাজন নয়। সেখানে আমাদের বিতর্ক থাকবে, মতের পার্থক্য থাকবে, কিন্তু একটা সময় এসে কতগুলো বিশেষ জায়গায় আমাদের এক ধরনের যেটাকে বলে একটা গণ ঐক্য করতে হবে। কারণ এটা ছাড়া বিভাজন দিয়ে একটা জাতি, একটা সমাজ, একটা দেশ সামনের দিকে যেতে পারে না। এবং সামনের দিকে এই যে গণতান্ত্রিক সংস্কৃতির কথা আমরা বলছি, যেটা বারবার আমরা বলছি যে পাশ্চাত্যে তো এরকমের কোনো সমস্যা হয় না, পাশ্চাত্যে তো নতুন করে আবার দেশ গড়ার কথাটা ওঠে না। কেন ওঠে না? কারণ সেখানে একটা ধারাবাহিকতা আছে, গণতন্ত্রের একটা ধারাবাহিকতা আছে, একটা আমরা বলবো সুশাসনের একটা ধারাবাহিকতা আছে, এবং যূথবদ্ধতার একটা ধারাবাহিকতা আছে। এইগুলোকে আমি মনে করি যে সামনে আমরা যখন যাব তখন এইগুলো কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন হয়ে আমাদের সামনে ধরা দেবে। জি সেলিম ভাই, আমরা একটা বিরতি নিই। আমি একটু মিরাজ আপনার কাছে একটু বিরতির পরে যে বিষয়টা নিয়ে জানতে চাই সেটা হচ্ছে আমাদের রাজনীতিতে সংস্কারের কথা আমরা প্রায়শই শুনি। ধরেন এই সংস্কারের কথা আমার খুব মনে আছে, 2006-07 সালে আমরা অনেক বেশি শুনেছি এবং আমার দলগুলা সংস্কারের কথা বলে। আজকে একটু আগে আমাদের একটা শোতে জোনায়েদ সাকি বলছিলেন যে সংস্কারগুলোর কথা আমরা বলি এবং যতটুকু করেছি সেগুলোকে উনি বলছেন কুসুম কুসুম সংস্কার, মানে হার্ড লাইনের সংস্কার না।
আপনারা কিন্তু এবার রাষ্ট্র বিনির্মাণের একটা স্বপ্ন দেখিয়েছিলেন এবং আপনারা নতুন একটা রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছেন। এই নতুন রাজনৈতিক বন্দোবস্তটা আসলে কি জিনিস, এটার অবয়বটা কি, এটা হলে কি হয়, এটা কতখানি ইতিবাচক কতখানি নেতিবাচক, এটার জন্য সময় কেমন লাগে, এগুলো নিয়ে মানুষের মনে অনেক প্রশ্ন। এবং সেই প্রশ্নের সঙ্গে আপনাদের সংগঠন অর্থাৎ জাতীয় নাগরিক কমিটির নাম জড়িয়ে যাচ্ছে, যেহেতু বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র আন্দোলনের একটা এক্সটেনশন পার্ট আপনাদেরকে মনে করা হয় বা আপনারা সেটি মনে করেন। সে বিষয়ে কি একটু শেয়ার করবেন এখনই? জি অবশ্যই। একটু বলেন যদি। প্রথমত হচ্ছে আমরা যেটা বলছি, গত 3 আগস্ট যখন আমরা শহীদ মিনারে দাঁড়িয়ে এক দফা ঘোষণা করি, সে এক দফার মধ্যে স্পষ্ট ছিল যে এই ফেসিবাদের পতন ঘটবে। শুধু ফেসিবাদের পতন না, পুরো যে ফেসিবাদী যে স্ট্রাকচার, যে ফেসিবাদী ব্যবস্থা রয়েছে, সেই ফেসিবাদী ব্যবস্থার বিলোপ ঘটাতে হবে এবং আমরা একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই। এই যে বারবার বলছি যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এই নতুন রাজনৈতিক বন্দোবস্ত হচ্ছে আমরা দেখেছি যে বিগত 15 বছর ধরে বিশেষ করে যেই স্বৈরাচারী হাসিনা যেই ফেসিস্ট স্ট্রাকচার দাঁড় করিয়েছে, সেই স্ট্রাকচারের মধ্যে আমরা দেখেছি 2014 সালের যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে হচ্ছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় একটি নির্বাচন হয়েছে। 2018 সালের যে নির্বাচন হয়েছে, সেখানে আমরা দেখেছি যে দিনের ভোট রাতে হয়েছে। 2024-এর যে ইলেকশন হয়েছে, সেখানে আমরা দেখেছি আমি ডামি যেই প্রহসনমূলক নির্বাচন হয়েছে। এই যে বাংলাদেশে হচ্ছে একটা রাষ্ট্রের একটা মূল বিষয় হচ্ছে জনগণ সে ভোটের মাধ্যমে, একটা সুষ্ঠু নিরপেক্ষ ভোটের মাধ্যমে তার প্রতিনিধি নির্বাচন করবে, তার রিপ্রেজেন্টেটিভ নির্বাচন করবে। এই যে আমরা চাচ্ছি যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের মাধ্যমে একটা ভোটের যে সংস্কৃতি, মানে ভোটের মাধ্যমে একটা সুষ্ঠু নিরপেক্ষ ভোটের মাধ্যমে জনগণ তার প্রতিনিধি নির্বাচন করবে, এটা হচ্ছে নির্বাচনের ক্ষেত্রে নতুন রাজনৈতিক বন্দোবস্ত। আমরা দেখেছি বিগত 15 বছর ধরে ফেসিবাদী ব্যবস্থার যে কাঠামো ছিল, সেখানে আমরা দেখেছি একজন কৃষক, একজন দিনমজুর, সেখানে যে অর্থনৈতিক যে বৈষম্য, ধনী গরিবের মধ্যে যে পার্থক্য, সে পার্থক্যের কারণে একজন খেটে খাওয়া মানুষ, একজন দিনমজুর, সে তার দৈনন্দিন জীবনযাপন চালাতে তাকে অনেক বেশি ব্যাক পোহাতে হয়েছে। সেক্ষেত্রে আমরা চাচ্ছি যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত হচ্ছে একজন শ্রমিক এবং একজন কৃষক, একজন দিনমজুর, তারা যাতে তাদের ন্যায্য মূল্যে তাদের যে দৈনন্দিন যে জৈবিক যে বেসিক যে প্রয়োজনগুলো, সেগুলো যাতে মিটাতে পারে, সেটাই হচ্ছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত। আমরা জানি যে একটা রাষ্ট্র কেন বারবার ব্যর্থ হয়। বাংলাদেশ বিগত এই 53 বছর স্বাধীনতার পরেও আমরা দেখি যে বাংলাদেশের যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো রয়েছে, যে ইনস্টিটিউশনগুলো রয়েছে, যে স্ট্যাচুয়ারি বডি রয়েছে, যে প্রসিকিউটিভ যে বডিগুলো রয়েছে, সেগুলো স্বাধীনভাবে ফাংশন করছে না। যে কারণে নতুন রাজনৈতিক বন্দোবস্ত হচ্ছে সেটা সেই রাষ্ট্রের সেই ইনস্টিটিউশনগুলোকে, রাষ্ট্রের সেই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে, সেগুলোকে স্বাধীন করা, সেগুলোকে সরকারের হস্তক্ষেপ থেকে বিরত রাখা, এটাই হচ্ছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত। তার মানে এটা তো পুরো রাষ্ট্র কাঠামোর সংস্কার আসলে। জি, পুরো রাষ্ট্র কাঠামোর সংস্কার। কিন্তু ধরেন আমরা যদি আমি বিরতিতে যাই, আপনাকে যে প্রশ্নটা করে যাই সেটা হচ্ছে রাজনৈতিক বন্দোবস্ত বলতে রাজনৈতিক দলগুলোর সংস্কারকেও আপনারা বোঝান কিনা, এবং সেটা যদি বোঝান তাহলে সেই সংস্কারটা কি ধরনের হবে সেটি নিয়ে দর্শক আমরা কথা বলবো। তার আগে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই। দর্শক স্বাগত একবার 24 ঘন্টা আমরা কথা বলছি 54 বছরের বাংলাদেশ নিয়ে। মিরাজ, একটু ছোট্ট করে যদি বলেন, তার মানে আপনি যে রাজনৈতিক বন্দোবস্তের কথাগুলো বলছিলেন, আমরা যদি ভুল না বুঝি তাহলে এগুলো মতো রাষ্ট্র সংস্কারের জায়গা, যেটি সরকারের এন্ডে। আপনারা যদি নাগরিক কমিটিকে একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে দাঁড় করাতে চান, আপনারা কি করবেন? মানে দল হিসেবে কেমন হওয়া উচিত, তার কোনো মডেল কি আমরা পাবো না কখনো? দেখেন, প্রথমত হচ্ছে জাতীয় নাগরিক কমিটি এটি কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি প্রেশার গ্রুপ হিসেবে কাজ করবে এবং নাগরিক কমিটি এভাবেই থেকে যাবে। রাজনৈতিক দলের ক্ষেত্রে যে ব্যাপারটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আপনারা জেলায় জেলায় সংগঠিত হচ্ছেন কেন প্রেশার গ্রুপ হিসেবেই? জি, আমরা একটি প্রেশার গ্রুপ হিসেবে জেলা জেলা সংগঠিত হচ্ছি। আমরা যেটি বিশ্বাস করি যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের মাধ্যমে একটা রাষ্ট্রের যে বেসিক যে ব্যাপারটা, সেটা হচ্ছে এই যে আমাদের বাংলাদেশে ইন্টারিম গভর্নমেন্টের অধীনে কতগুলো সংস্কার কমিশন গঠিত হয়েছে। এই সংস্কার কমিশন থেকে কিছু নীতিমালা সামনে আসবে। এখন হচ্ছে একটা রাষ্ট্রের এই যে সংস্কার যে নীতিমালাগুলো, সেগুলো কাদের মাধ্যমে বাস্তবায়ন হবে? সেগুলো হচ্ছে একটা রাষ্ট্রের মধ্যে যে বিদ্যমান যে পলিটিক্যাল পার্টিগুলো রয়েছে, যে দলগুলো রয়েছে, তাদের মাধ্যমে। তা আমরা জাতীয় নাগরিক কমিটি বিশ্বাস করি যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের ক্ষেত্রে রাজনৈতিক যে দলগুলোর মধ্যে, তাদের মধ্যে যে ভিতরকার যে গণতন্ত্র, ইন্ট্রা পার্টি যে ডেমোক্রেসি, সেটি থাকতে হবে। সেখানে যে বাংলাদেশে দেখেছি যে ট্র্যাডিশনাল যে রাজনৈতিক দলগুলো রয়েছে, সেখানে এক ধরনের একটা পরিবারতন্ত্র কায়েম হয়েছে। আমরা বিশ্বাস করি যে সেখানে কোনো পরিবারতন্ত্র থাকবে না। এক ব্যক্তি সে 2বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। একই ব্যক্তি সে হচ্ছে একই সাথে সরকার প্রধান এবং হচ্ছে দলের প্রধান হতে পারবে না। আমরা বিশ্বাস করি যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর যে তাদের মধ্যে যে গণতান্ত্রিক যে কাঠামোটা, সেই কাঠামো নিয়ে আসতে হবে এবং পার্টিগুলোর মধ্যে সেখানে আসলে কাউন্সিলের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে যে ইন্ট্রা পার্টি যে ডেমোক্রেসি, সেটিকে অন্তর্ভুক্ত করতে হবে। জি, একদম পরিষ্কার। আপা, আপনার কাছে একটু জানতে চাই যে আমাদের দেশে ধরেন অনেক উন্নয়ন হয়েছে, নিঃসন্দেহে অবকাঠামো, বিল্ডিং বেড়েছে, কিন্তু আমরা দেখছি যে মানুষের মৌলিক যে জায়গাটা, আমাদের অর্থনীতি এখন আমাদের কৃষি এবং আমাদের রেমিটেন্স নির্ভর।
আমরা দেখি যে ধরেন মার্কিন যুক্তরাষ্ট্র বা ইংল্যান্ডে আমাদের প্রতিবেশী দেশ ইন্ডিয়ার লোকজন গিয়ে সেখানকার প্রাইম মিনিস্টার, সরকার প্রধান, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন করে। আমরা একজন সেখানে শিক্ষক বা ভাইস চ্যান্সেলর পেলে আমরা খুব উচ্ছ্বসিত হই। ফলে আমরা আসলে দেশে শিক্ষিত বেকারত্বের সংখ্যাও বেড়েছে, আমাদের বিশ্ববিদ্যালয় বেড়েছে, পালাক্রমে শিক্ষিত বেকার বেড়েছে। আমরা কম্পিউটার অপারেটর নিয়োগ দিতে গিয়ে দেখি কম্পিউটার সায়েন্সে অনার্স করা লোকজনও সেখানে আবেদন করে। পুলিশের কনস্টেবলে যেখানে উচ্চ মাধ্যমিক পাস চাই সেখানে ডিগ্রি পাস করা ছেলেমেয়েরা ইয়ে করে। আপনি এখন সরাসরি এই প্রক্রিয়াগুলোর সঙ্গে জড়িত। আমাদের এই যে নিয়োগ প্রক্রিয়ায় মেধা, যোগ্যতা, এর যে স্বজনপ্রীতি, রাজনৈতিক পরিচয়, পারিবারিক পরিচয়, সেগুলো যে শক্তিশালী হয়ে উঠলে এর দায়টা আসলে কে নেবে? এখান থেকে মুক্তির উপায় কি? দেখেন, এখানে অনেকগুলা প্রশ্ন জড়িত আছে। হ্যাঁ, এগুলার দায় কে নিবে? দায় আমি বলবো মোটা দাগে আমাদের সবাইকে নিতে হবে। একজন এবং এটার আমি যদি বলি এই পরিস্থিতিতে আমরা আজকে পড়লাম কেন 24-এর আন্দোলন, 71-এর পরে আরও একবার 24-এর গণঅভ্যুত্থান আমাদেরকে দেখতে হলো, এবং অল্প একটা সময়ের ভেতরে এত হতাহতের ঘটনা, নিহত এত কেন হলো? সেখানে কি শুধুমাত্র আমি সরকারকে আপনি বলতে পারবেন এক ব্যক্তি? 15 বছরে আমাদের যে অভ্যাস মজ্জাগত হয়ে গেছে। হ্যাঁ, ফ্যাসিবাদী সরকার কি করে? সে একটা লোভের তন্ত্র কায়েম করে, সে তার মুষ্টির ভেতরে বিভিন্ন ক্ষমতার লোভ দেখিয়ে মানুষকে টেনে নিয়ে আসে। এই টেনে নিয়ে গেল কারা? আমাদের সমাজের বিভিন্ন পেশা শ্রেণী থেকেই তো গেছে। মেধার মননে যখন মানুষের একটা পদস্খলন হয়, তখন তার পক্ষে ফ্যাসিবাদ তন্ত্র কায়েম করা কিন্তু সহজ হয়। সেখানে আমাদের দায়ভার তো আমাদের প্রত্যেককেই নিতে হবে। আমি যখন এখন কিছুটা নিয়োগের জায়গাটায় আছি, আমি তো দেখতে পাচ্ছি আপনি যদি জাস্টিস এনশিওর করতে চান সেটা সহজ, নিয়ম ভাঙা কঠিন। আপনি জাস্টিস এনশিওর করবেন একটা বোর্ডে, যোগ্য একটা লোককে চাকরি দেওয়া, এটা সহজ। আপনি চান কিনা সেটা হচ্ছে ব্যাপার। এখন কথা হচ্ছে যে একটা প্রতিষ্ঠানে ইনস্টিটিউশনাল ডেমোক্রেসি, প্রতিটা ইনস্টিটিউশনে কোথায় নষ্ট হয়ে গেছে? প্রতিটা মানুষের ভেতরে যখন আপনার লোভ ঢুকে যায়, ক্ষমতার আস্ফালন ঢুকে যায়, সে নিজে জন আকাঙ্ক্ষা বিচ্ছিন্ন হতে থাকে। এটা খালি কিন্তু রাজনৈতিক দলগুলা না, আপনি যে কোনো সংস্থা বলবেন, যে কোনো প্রতিষ্ঠান বলবেন, যে কোনো একটা আপনি বলবেন যে এই যে আমার তো এখন ভয় হয়, আমি যাই দেখি আমার কাছে ভয় হয় যে এদের ভেতরেও কখন সেই বিভাজনটা ঢুকে যাবে। হ্যাঁ, এবং জন আকাঙ্ক্ষা বিচ্ছিন্নতাই মানুষকে তার ভেতরে স্বৈরতন্ত্র, তার ভেতরে ফ্যাসিবাদ তন্ত্রকে কায়েম করে। সেটার বিস্তার লাভ হয়তো 15 বছরে অনেক বেশি হয়েছে। সো এই যে আমাদের বেকারত্বের সমস্যার মূল কারণ, অনেকগুলা কারণ। আপনি দেখেন আমরা এতগুলা বিশ্ববিদ্যালয় বাংলাদেশে কেন? আপনার মূল লক্ষ্য যদি হয় যে আপনি দেখাবেন, লোক দেখানো শিক্ষার হার বাড়ালেন, লোক দেখানো শিক্ষার হার আপনি বাড়িয়েছেন, বেকারত্ব তো বাড়বেই। সেরকম কি আপনার এবং শিক্ষার মান নিয়ে যদি আমরা বলি, 15 বছরে আপনি কি দেখেছেন কি পরিমাণ ক্ষতি হয়েছে শিক্ষার মানের? সৃজনশীলতার নামে আপনি এই যে আপনি বলেন যে গণতন্ত্র নিয়ে আমরা কথা বলি না, গণতন্ত্র আমরা এই যে সংস্কার নিয়ে আমরা কথা বলছি, গণতন্ত্রের মানে বুঝি আমরা কয়জন? ডেমোক্রেসি বা স্বাধীনতার মানে বুঝি আমরা কয়জন? স্বাধীনতা মানে কি যা ইচ্ছা তাই? স্বাধীনতার মানে কি আপনি যা ইচ্ছা তা করবেন, আমি চুপ করে থাকবো তাই যতক্ষণ আমার পিঠের ভেতরে পিঠে আগুনের ছোঁয়া লাগছে তাই? স্বাধীনতার মানে কি আপনি যা ইচ্ছা তা করবেন, আমি চুপ করে থাকবো তাই যতক্ষণ আমার পিঠের ভেতরে পিঠে আগুনের ছোঁয়া লাগছে তাই? আমার তো একজন নাগরিক হিসেবে আমার সচেতনতা আছে, শুধু তো আমার অধিকার নাই, আমার তো রেসপন্সিবিলিটি আছে। আমি প্রশ্ন করতে পারি না, আমি চুপ থাকি। আর আমরা চুপ থাকি বলেই কিন্তু ধীরে ধীরে প্রতিষ্ঠানে, রাষ্ট্রে এই ধরনের অন্যায়গুলা কায়েম হয়। সুতরাং বেকারত্বের সমস্যার পেছনে শিক্ষার সাথে সাথে আপনার প্রশ্নটা ছিল যে দায়ভার কার? দায়ভার আমাদের প্রত্যেককে কম আর বেশি নিতে হবে। এবং বেকারত্বের কথায় যদি আপনি চলে আসেন, বেকারত্বের সমস্যা তো আমরা যেটা বলছি যে কারিগরি শিক্ষার মান উন্নয়ন কবে হয়েছে বাংলাদেশে? সারা জীবন আপনি দেখবেন, আজকেই আমরা দেখতে পাচ্ছি আমাদের সময় কি ছিল। দেখেন আমাদের বন্ধু মহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক জনগোষ্ঠী থেকে কিন্তু আসে। আমার বন্ধুর বাবা কি করে আমাদের কাছে কোনো প্রশ্নের ব্যাপার ছিল না। সেটা আমাদের কতটা
অবনতি হয়েছে চিন্তা করেন। আমার মনে আছে যে আমার চেয়ারম্যানশিপের সময় ঢাকা ইউনিভার্সিটিতে আমার কিছু ছাত্রকে আমি দেখতাম যে পড়ালেখায় হয়তো বা ভালো করছে না, যখন সে তার বাবার পরিচয় দিতে পারছে না। কেন দিতে পারছে না? কারণ আমার বাবা কৃষক বা আমার বাবা শ্রমিক। কেন? এটা তো তার গর্বের বিষয়। আমরা কে কবে কয়বার বলেছি, আমি আপনি খাচ্ছি পড়ছি আজকে এত বড় বড় কথা বলছি, আমরা কাদের উপর নির্ভর করে আছি বলেন? কবে আমরা এই যে বিভিন্ন ট্রাভেলে যেতে গিয়ে শ্রমিকদেরকে আমরা যখন, শ্রমিক শব্দটা তো আমার আপত্তি আছে, হ্যাঁ, তো সেই 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 জায়গায় আমাদের যারা প্রবাসী, যারা আমাদের রেমিটেন্স যোদ্ধা বলেন, প্রবাসী আমাদের যারা জনশক্তি বলেন, তাদেরকে মূল্যায়ন আমরা কোন শিক্ষায় কবে করেছি? লিখিত পরিতভাবে আমরা কবে করেছি বলেন? কৃষক, যে কৃষকের মর্যাদা কবে দিয়েছি? তো যে জাতি যা শেকড়কে মূল্যায়ন করতে পারে না, আপনি যতই সংস্কারের কথা বলেন, কোনো সংস্কার টিকবে না। বারে বারে এরকম গণ অভ্যুত্থানের মতো আসবে। শিক্ষায় হাত দিতে হবে। বেকারত্বের প্রসঙ্গে এখন হয়তো আপনার এই প্রসঙ্গটা যদি পরে আসে তখন না হয় ওখানে আলোচনা হবে। তবে আমি বলবো যে বাংলাদেশ কখনো তার মূল জায়গা নিয়ে গর্বের সাথে দাঁড়াতে পারে নাই। শ্রমিক আমার পরিচয়, আমার কৃষক আমার পরিচয়, এটা আমাদের আমার মনে আরেকটা রাখতে হবে। প্রশ্নের অংশ ছিল যে মানে যোগ্যতম মানুষটিকে কাজ আমরা দিতে কবে পারবো? আপনি বললেন খুবই সহজ প্রক্রিয়া, ধরেন আপনারা পাবলিক সার্ভিস কমিশন থেকে কয়েক ধাপে পরীক্ষা নিয়ে আমরা তো যোগ্যতম মানুষটাকেই চাই, কিন্তু সে ধরেন রিটেন ভালো করলো, প্রিলি ভালো করেছে, ভাইভা ভালো করেছে, কিন্তু তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে কেউ হয়তো সরকার বিরোধী মতের, সেই কারণে চাকরি হয়নি। এরকম উদাহরণ গেল 15 বছরে তো বটেই, তার আগেও অসংখ্য রয়েছে, আমরা জানি। আমরা শুনেছি, সেটা আমরা দেখেছি, কিন্তু এখন আমাদের হয়তো মনে হবে যে যার প্রতিষ্ঠান নিয়ে কথা বলছে, কিন্তু এই যে একটু আগেও আমরা দেখতে পাচ্ছি যে প্রতিদিন আমাদের কমিশন মিটিংগুলা কিন্তু ওই একইভাবে হচ্ছে। হয়তো আমাদের মত পার্থক্য থাকে, কিন্তু সবার স্পিরিট কিন্তু একটা জায়গাতেই, যে ঠিক জাস্টিসটা কিভাবে এনশিওর করব। আমি যখন মেধার মূল্যায়ন করব, আমরা বিভিন্ন রকমের ডিপার্টমেন্টাল এক্সপার্টকে নিয়ে আসি বোঝার জন্য যে এই প্রতিষ্ঠান জন্য, এই কাজের জন্য সে কি, কোন যাচাই, কোন মানদণ্ডে সে, ওটা আমার কাছে মনে হয় যে কোন মানদণ্ডের যোগ্য লোকটাকে আমরা নির্বাচন করব। এটা তো আমাদের সিদ্ধান্তই আছে, আমরা রাজনৈতিক পরিচয়ের কথা ওখানে বলবো না। আমরা কোন কোন প্রশ্ন তাকে করব না, যাতে সে কমফোর্টেবল ফিল করতে, তার ব্যক্তিগত রাজনৈতিক পরিচয় থাকতেই পারে, কিন্তু আমি কাউকে নিব না, আমি কাউকে দিব না, এটাই তো স্বৈরতন্ত্র, এটাই তো ফ্যাসিবাদ। তো আমাদের কাছে তো মনে হয়, আমাদের কমিশনের কাছে মনে হয় এটা তো সহজ। বরং চিন্তাটা থাকে যে মেধার মূল্যায়নে না কোথাও আমাদের কাটছাট হয়ে যাচ্ছে। এখন আগে হয়েছে সেটা দাদা, ওই যে বললাম নিয়ত যখন আপনার সাফ না হবে, হ্যাঁ সদিচ্ছা যখন না থাকবে। ডক্টর সেলিম জাহান, আপনি মূলত অর্থনীতির মানুষ, আমরা যদি একটু সহজ করে বুঝতে চাই যে আমরা এখন কেমন আছি, মানে বাংলাদেশের অর্থনীতিটা কেমন আছে, সাধারণ মানুষ, নিত্যপণ্যের বাজার সিন্ডিকেট, আমাদের অর্থ উপদেষ্টা খুবই সুদক্ষ একজন প্রশাসক ছিলেন, তিনি এক রকমের অসহায় আত্মসমর্পণ করছেন মনে হচ্ছে, এবং ধরেন এই সব কিছু মিলিয়ে টাকা পাচার, এবং আমরা নিশ্চিত করে বলতে পারি এই সরকারের শুরুর দিকে সবচেয়ে ভালো পারফর্ম করেছে যে দু একটি ইনস্টিটিউট, তার একটি সম্ভবত বাংলাদেশ ব্যাংক। বড় বড় টাকা পাচারকারীদের ব্যাংক অ্যাকাউন্টগুলো ফ্রিজ হয়েছে। সামনের দিনগুলো আমাদের অর্থনীতি কোথায় থাকতে পারে বলে আপনার পূর্বাভাস? আমার মনে হয় যে অর্থনীতিতে আমরা তো একটা জিনিস আগের দিনগুলো থেকে আমরা পেয়েছি, সেখানে তিনটে কথা প্রথমে বলা দরকার। একটা হচ্ছে যে আজকে যে সমস্যা নিয়ে আমরা কথা বলছি, এটা তো একদিনে হয়নি, এটার একটা দীর্ঘ ইতিহাস আছে, এবং এটা নানান প্রক্রিয়ার মাধ্যমে এই জায়গায় আমরা এসেছি। দ্বিতীয় কথা যেটা বলছি, যে সেটা হচ্ছে যে অর্থনীতির দুটো দিক আছে। একটা হচ্ছে 3000 ফুটে কি হচ্ছে, আরেকটা হচ্ছে 30 ফুটে কি হচ্ছে। মানে 3000 ফুটে কি হচ্ছে মানে সামষ্টিক অর্থনীতি, সামগ্রিক অর্থনীতিতে কি জাতীয় ব্যাপার হচ্ছে, আর 30 ফুটে হচ্ছে যে আপনি, আমি, আমাদের চারপাশে যা মানুষেরা আছে তাদের জীবনে কি হচ্ছে, এটা আমাদের মনে রাখতে হবে। আর তৃতীয় হচ্ছে যে অর্থনৈতিক সমাধানের ক্ষেত্রে আমরা খুব দ্রুত সমাধান চাই, যে আজকেই মূল্যস্ফীতি অর্ধেক হয়ে যাক, কিংবা কালকের মধ্যেই প্রবৃদ্ধি 5% বেড়ে যাক। তো আমরা সবসময় জানি যে অর্থনীতির যে দৌড়টা, এটা খুব স্বল্প দৈর্ঘ্যের দৌড় নয়, এটা দীর্ঘমাত্রার দৌড়। তো এই পরিপ্রেক্ষিতে আমি যদি সামনের দিকে তাকাই, তাহলে প্রথমেই এটা বলে নেওয়া ভালো যে অর্থনীতির বিভিন্ন জায়গায় নানান রকমের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আপনি বাংলাদেশ ব্যাংকের উদাহরণ দিয়েছেন। স্বাভাবিকভাবেই আমরা জানি যে সেখানে অর্থ বা পাচার রোধের জন্য
বৈদেশিক মুদ্রা মজুদের জন্য, ব্যাংকিং ব্যবস্থায় যে অনাচারগুলো ছিল সেটার ব্যবস্থাকে সুদৃঢ় করার জন্য নানান কিছু করা হয়েছে। আমি সামনের দিকে তাকালে পরে আমি মনে করি যে কতগুলো অন্তরায় ঠিক বলবো না, কিন্তু কতগুলো সমস্যা আমাদেরকে দেখতে হবে। এখন বর্তমানে একেবারে তাৎক্ষণিকভাবে যে সমস্যার দিকে দেখতে হবে সেটা হচ্ছে মূল্যস্ফীতি। কারণ এটা মানুষের জনজীবনকে এবং মানুষের প্রাত্যহিক জীবনকে এটা আপনার আমি বলবো যে প্রভাব বিস্তার করছে। এবং মানুষের যে প্রত্যাশা বা এই যে পরিবর্তনে মানুষের যে আস্থা, সেটা কিন্তু অর্জিত হবে যদি এই মূল্যস্ফীতির দিকে আমরা আরেকটু যদি উন্নতি করতে পারি। ভবিষ্যতে প্রবৃদ্ধি একটা বড় ব্যাপার হবে, কারণ প্রবৃদ্ধি ছাড়া আমরা সামনের দিকে এগোতে পারবো না। সেই সঙ্গে সঙ্গে আমরা বলবো যে সামাজিক খাতে যে ধস নেমেছিল, শিক্ষার কথা উল্লেখ করা হয়েছে, স্বাস্থ্য খাতেও একই অবস্থা, যে নাজুকতা, যে ভঙ্গুরতা আমরা আছি, যেখানে স্বাস্থ্য সেবা সাধারণ মানুষ পাচ্ছে না, সেই দিকেও দৃষ্টি দিতে হবে। কিন্তু আমি সবসময় মনে করি যে এই সমস্যাগুলো সমাধানযোগ্য, এগুলো আপাত সমস্যা। যেমন আমাদের জ্বর যখন আসে, জ্বর কিন্তু একটা উপসর্গ, জ্বর কোনো অসুখ নয়। জ্বর আসে প্রদাহ থেকে বা অন্য কোনো জায়গা থেকে। আমি মনে করি যে অর্থনীতির জন্য সামনে এগিয়ে যাওয়ার ব্যাপারে আমাদের কতগুলো অন্তরায় যেমন আছে। একটা অন্তরায় হচ্ছে যে আমরা তো অর্থনৈতিক যে শৃঙ্খলাকে যেটা বলি, বিভিন্ন প্রতিষ্ঠানে প্রক্রিয়ার মাধ্যমে আমরা কিন্তু সেই অর্থনৈতিক শৃঙ্খলাকে ভঙ্গ করেছি। এই যে আর্থিক নিয়ম কানুন, বিধিনিষেধ, এগুলোকে কিন্তু নষ্ট করেছি। হ্যাঁ, ক্রয় পদ্ধতি, এগুলোকে কিন্তু আমরা নষ্ট করেছি। দ্বিতীয় হচ্ছে যে অর্থনীতির ক্ষেত্রেই কিন্তু সবচাইতে বড় যেটা দরকার সেটা হচ্ছে দৃশ্যমানতা এবং দায়বদ্ধতা। এখন আমরা জানি যে আমাদের উপাত্ত কতভাবে যে বদলে দেওয়া হয়েছে, উপাত্তকে কতভাবে যে অতিরঞ্জিত করা হয়েছে, এবং সরকারি উপাত্ত সংস্থা এগুলো কিন্তু করেছে। হ্যাঁ, এবং এর ফলাফল হচ্ছে যে আমরা সঠিক চিত্রটি যেমন পাইনি, আমরা কি নীতি নির্ধারণ করব সেটাও আমরা বুঝতে পারিনি। এবং এইভাবে দেখা যাচ্ছে যে প্রবৃদ্ধির শ্বেতপত্র বলা হয়েছে যে প্রবৃদ্ধির উপাত্তকে 3.5% বাড়িয়ে দেওয়া হয়েছে। তো এটাতে তো শুধু যে দেশের মধ্যে একটা ক্ষয়ক্ষতি হচ্ছে তা না, আমাদের বাইরে বিদেশের কাছে আমাদের যে গ্রহণযোগ্যতা সেটাও কিন্তু আসছে। দায়বদ্ধতা, আপনার অর্থের ক্ষেত্রে কিন্তু দায়বদ্ধতা সবচেয়ে বেশি, অন্যান্য ক্ষেত্রেও আছে, কিন্তু যখনই আপনি অর্থের একটা দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে, সেই দায়বদ্ধতাটাকে আমরা নষ্ট করে ফেলেছি। তা আমি মনে করি যে সামনের দিকে গেলে এই বিষয়গুলোকে আমাদেরকে দেখতে হবে, এই বিষয়গুলোর ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এবং কতগুলো বিষয় আগামীতে আসবে, যেমন কিছুদিনের মধ্যেই আমরা স্বল্পোন্নত দেশ থেকে আমরা যেটাকে বলে মধ্যম আয়ের দেশে আমরা যাব। তো সেখানে গেলে পরে কিন্তু আমাদের কতগুলো সুবিধে কিন্তু আর থাকবে না। যেমন আমদানি শুল্ক বেড়ে যাবে, আমরা যে অনুদান যেটা পেতাম সেটা আমরা পাবো না, আমাদের বাজার সুবিধা কমে যাবে। তো এটা কিন্তু অর্থনীতির আমাদের যে দেশজ যে সমস্ত সমস্যাগুলো আছে তার বাইরেও কিন্তু বৈশ্বিক দিক থেকে কিন্তু একটা সমস্যা আসবে, সেটার জন্য এখন থেকেই চিন্তা ভাবনা করা দরকার। জি সেলিম ভাই, আপনার কাছে আরেকটা প্রশ্ন রেখে বিরতিতে যাই। আমাদের এখানে এখন দুটো বিতর্ক চলে, একটা হচ্ছে নির্বাচন এবং সংস্কার। মানে বিতর্কটা এরকম পর্যায়ে কখনো কখনো চলে যায়, আজকে তারেক রহমান সাহেব এটি নিয়ে কথা বলেছেন। উনি বলেছেন যে যখনই নির্বাচনের রূপরেখার কথা বলা হয় তখন উপদেষ্টাদের চেহারায় এক ধরনের অস্বস্তি তৈরি হয়। আবার উপদেষ্টাদের কেউ কেউ বলেছেন রাজনৈতিক দলগুলোই যদি সংস্কার করবে তাহলে 53 বছর তারা কি করলো। আসলে কি নির্বাচন এবং সংস্কার পরস্পর বিরোধী, নাকি এই দুটো একই সঙ্গেও চলতে পারে? অন্তর্বর্তীকালীন সরকার মানে প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন এই সরকার যে কদিন থাকে তাদের অগ্রাধিকার কি হওয়া উচিত সেটি নিয়ে কথা বলবো আমরা। দর্শক, তার আগে ছোট্ট একটা বিরতি নিচ্ছে, আমাদের সঙ্গে থাকবেন। দর্শক স্বাগত আরেকবার 24 ঘন্টা। আমরা 54 বছরের বাংলাদেশ নিয়ে কথা বলছি। ডক্টর সেলিম জাহান আছেন আমাদের সঙ্গে, সাবেক পরিচালক জাতিসংঘ। ডক্টর জাহান, আমরা জানতে চাচ্ছিলাম যে এই মানে নির্বাচন এবং সংস্কার এই দুটো নিয়ে একটা বিরোধ, এই বিরোধটা আসলে কতখানি সঙ্গতিপূর্ণ, এবং এই সরকারের অগ্রাধিকারে তো সংস্কার ছিলই, আবার একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করার সুনির্দিষ্ট অঙ্গীকারও প্রফেসর ইউনূস শুরুর দিন থেকেই করেছেন। ফলে আসলে বিরোধটা হচ্ছে কোথায়? কেউ কেউ এমন টোনে কথা বলছেন যেটা কি বিরোধটাকে আরো উস্কাচ্ছে কিনা। আমার মনে হয় দুটোর মধ্যে বিরোধ নেই। একটা মনে রাখতে হবে যে একটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার যেটা আমাদের ছিল, এটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। এই দুটোর কাজের পরিধি কিন্তু ভিন্ন। তত্ত্বাবধায়ক সরকারের মূল কাজটি ছিল নির্বাচন,
কিন্তু যেহেতু আমরা এখন একটা অন্তর্বর্তীকালীন সময়ে আছি এবং সংস্কারের কথা উঠেছে, এটা জন আকাঙ্ক্ষার মানে প্রতিফলন, তো সুতরাং সংস্কারও করতে হবে। আমি মনে করি যে নির্বাচন এবং সংস্কারের এই যে একটা বিতর্ক তোলা হয়েছে, এই বিতর্কটাতে কোনো সুফল বয়ে আনবে না। কারণ নির্বাচন করার জন্যও তো একটা সংস্কার লাগবে, যেটা বারবার বলা হচ্ছে যে আমাদের দেশে সুনির্বাচন হয়নি, আমাদের দেশে যে নির্বাচনটা হয়েছে সেটাকে নানাভাবে নানা পথে চালিত করেছে, নির্বাচন কমিশনের জন্যে এক ধরনের সংস্কার লাগবে, এটা তো মানুষই চাইছে। সুতরাং আমি মনে করি যে কিছু কিছু সংস্কার আছে যেটা তাৎক্ষণিকভাবে করতে হবে। যেমন আপনি যদি আগামীকালকে নির্বাচন করতে চান, তাহলে আজকে আপনার কিন্তু সংস্কারটা করতে হবে নির্বাচন কমিশনে। আগামীকালকে আপনি যদি মূল্যস্ফীতি কমাতে চান, তাহলে আজকে আপনাকে কিন্তু সংস্কারটা করতে হবে, মনে করা যাক যে কেন্দ্রীয় ব্যাংকে বা ব্যাংকিং ব্যবস্থায়। সুতরাং সংস্কার এবং নির্বাচন পরস্পর বিরোধী, কোনটা আগে কোনটা পরে, আমার মনে হয় এই জাতীয় কিছু কিছু বিতর্ক আমরা দেখতে পাচ্ছি, যেটা পুরো ব্যাপারটিকে একটা বেপথু দিকে নিয়ে যাচ্ছে। যেমন অনেকেই আবার বলছেন অর্থনীতি আগে না রাজনীতি আগে, সেটাও কিন্তু এক ধরনের বিতর্ক তৈরি হচ্ছে। তা আমি মনে করি যে সংস্কারের কিছু কিছু তাৎক্ষণিক সংস্কার যেটা, সেটা করতে হবে। মধ্য মেয়াদি বেশ কিছু সংস্কারের কথা বলা হচ্ছে, যেটা বলা হচ্ছে যে প্রাতিষ্ঠানিক সংস্কার, আমাদের সাংবিধানের ক্ষেত্রে সংস্কারের কথা বলা হচ্ছে, জনপ্রশাসনের ক্ষেত্রে সংস্কারের কথা বলা হচ্ছে, সেটার একটা ব্যবস্থা এখানে করতে হবে। এবং সেই জন্য কতগুলো কমিশন করা হয়েছে, যারা নানানভাবে তাদের প্রতিবেদন তৈরি করছেন এবং প্রতিবেদন দেবেন, তার মাধ্যমে সংস্কারটা আসবে। তারপর একটা জায়গায় গিয়ে যখন একটা বলা চলে যে মতৈক্য প্রতিষ্ঠিত হবে, যে আমরা একটা ন্যূনতম সংস্কার করতে পেরেছি, যেখানে নির্বাচনটা হতে পারে, তখন নির্বাচন হবে। জনপ্রতিনিধিতা আসার পরে দীর্ঘমেয়াদী বহু সংস্কার কিন্তু বাংলাদেশের জন্য লাগবে, সেটা একটা জনপ্রতিনিধি। কিন্তু সেলিম ভাই, এটার কি একটা রূপরেখা থাকতে পারে? ধরেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার এই কাজ স্বল্প মেয়াদে, মধ্যমেয়াদে বা দীর্ঘমেয়াদে করতে চায়, স্বল্প এবং মধ্যটা হয়তো তারা করে গেল বা স্বল্পটা শুরু করলো, এবং সেটার জন্য এই পরিমাণ টাইম ফ্রেম লাগে, এটা দিয়ে এই লক্ষ্যটা অর্জিত হবে। ফলে এরকম একটা সুস্পষ্ট ঘোষণা থাকলে কি রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের যে দূরত্ব বা বিরোধ, সেটি কমবে এবং জন আস্থাও ফেরত আসতে পারে? আমার মনে হয় সেটা একটা ভালো কথা। কারণ আমার মনে হয় জনগণেরও তো মানে বুঝতে হবে যে প্রক্রিয়াটা কোন দিকে যাচ্ছে। যেমন যদি বলা হয় যে একটা রূপরেখা, যে এই সময়কালের মধ্যে এই এই মাইল ফলক আমরা অর্জন করতে চাই সংস্কারের মধ্যে, কিছু কিছু সংস্কার আগামীতে হবে। যেমন আমি যে মানে যে ব্যবস্থার মধ্যে কাজ করি, পরিকল্পনা, এখন এই মুহূর্তে তো নিশ্চয়ই কেউ বলছেন না সরকারের মধ্যে, সরকারের বাইরে, যে একটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা করা হোক। কারণ 5 বছর অনেকটা দীর্ঘ সময়। তো যেটা আমি বারবারই বলেছি এবং যেটা প্রস্তাবও করেছি, যে 2 থেকে 3 বছরের জন্য একটা পরিকল্পনা করা হোক, যেই মানে অর্থনৈতিক পরিকল্পনা। কারণ আমাদের তো আগামী জুন মাসে আমাদের একটা বাজেট দিতে হবে, তারপরের বছর বাজেট দিতে হবে, এবং পরিকল্পনা না থাকলে অর্থ বরাদ্দ আমরা কি করে করব, এবং আমাদের যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি তো সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। তো সেই জন্য এই মুহূর্তে হয়তো এই 2 থেকে 3 বছরের একটা অর্থনৈতিক পরিকল্পনা করা দরকার, 5 বছরের নয়। তো সেইভাবেই যতগুলো সংস্কারের কথা আমরা বলছি, সেটার একটা রূপরেখা এবং একটা সময়সীমা। এটা শুধু রাজনৈতিক দলের সঙ্গে কথাবার্তার জন্য নয়, এটা জনগণের মনেও একটা আস্থা দেবে এবং ফিরিয়ে আনার জন্য। জি, আমরা একদম শেষ সময় আপনার কাছে একটু জানার জন্য, যে সবার জন্য কর্মসংস্থান এবং আত্মমর্যাদার সঙ্গে সমস্ত, সেটি তো মানুষের চূড়ান্ত পাওয়া। ফলে পাবলিক সার্ভিস কমিশনকে কেবল এই সরকারি চাকরি প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী সেটাই ডিল করবে, নাকি পাবলিক সার্ভিস কমিশন এরকম একটা রূপরেখা বা একটা জায়গা তৈরি করবে যেটা দেশের মানুষের কর্মসংস্থানের জন্য একটা মাইল ফলক হয়ে থাকতে পারে? আপনাদের কমিশন এ ধরনের কোনো আলোচনা বা স্বপ্ন আপনারা দেখাতে পারেন কিনা? পাবলিক সার্ভিস কমিশনের মূল কাজের জায়গাটা হচ্ছে বিভিন্ন চাকরির তারা সুপারিশ করবে, রাইট? এখন এই কমিশন, নতুন কমিশন ফর্ম করার পরে আমাদের মূল চ্যালেঞ্জটা ছিল সেটা হচ্ছে, দেখেন, অনেকগুলা বাধা, অনেকগুলা সমস্যা আমরা ইনহেরিট করেছি।
ইনহেরিট করা মানে হচ্ছে অনেকগুলো দুর্নীতি, অনেকগুলো অপশাসন, অনেকগুলো আমরা যেটা বলবো যে অপকর্মের ফলে যে কাজের যে বোঝাটা মাথার উপর চলে এসছে সেটা আমরা গ্রহণ করেছি এবং একটা একটা করে এটার উপরে জট খোলার চেষ্টা করছি। তো তার ওপরেও আমাদের যে মূল লক্ষ্যটা সেটা হচ্ছে পাবলিক সার্ভিস কমিশনকে জনগণের আস্থা, জনগণের বিশ্বাসের জায়গায় দাঁড় করানো, সেটা আমাদের মূল লক্ষ্য। সেই মূল লক্ষ্যের কাজটা প্যারালালি করছি। আমি যেটা বললাম যে জটটাকে দূর করা, এই যে অনেকগুলা আপনারা দেখছেন যে 43, 44, 45, 46, এখন 47 সামনে আসছে এবং কমিশনের মেম্বারও কিন্তু মাত্র এখনো পূর্ণ কমিশন কিন্তু গঠন হয়নি। এই অল্প সংখ্যক মেম্বার নিয়ে কিন্তু আমাদের এই কাজটা চলছে। তো পূর্ণ আস্থার জায়গায় দাঁড় করাতে হলে এখানে কিন্তু অনেকগুলো ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার গ্রুপ আছে। শুধু কিন্তু যে পাবলিক সার্ভিস কমিশন নিজে কাজ করছে তা না, তবে আমরা সরকারের তরফ থেকেও বিভিন্ন জনপ্রশাসনের থেকেও যথেষ্ট সহায়তা পাচ্ছি, যেখানে একই স্পিরিটে তারা মনে করছেন যে এই কমিশনকে মানুষের আস্থার জায়গায় নিয়ে যেতে হবে, যেখানে মেধার মূল্যায়ন হবে। জি, আপনি যদি একটু আমাকে সংক্ষেপ করে বলেন যে জাতীয় নাগরিক কমিটি নিয়ে মানুষের ভিতরে যে বিভ্রান্তিগুলো সেগুলো আপনারা দূর করতে কেন পারছেন না, নাকি আপনারা সেটা দূর করতে চানও না? আপনি একটু আগে বলছিলেন আপনারা কখনোই রাজনৈতিক প্ল্যাটফর্ম হবেন না। আপনারা যদি নিবন্ধন না নেন, যদি রাজনৈতিক প্ল্যাটফর্ম না হন, তাহলে আপনারা যে কেবল একটি প্রেশার গ্রুপ, ধরেন সিপিডিকে আমরা একটা প্রেশার গ্রুপ বলতে পারি অর্থনীতি নিয়ে, বা ধরেন সুশাসনের জন্য নাগরিক, আপনারা কি সেরকম একটা এনজিও মডেলে যাচ্ছেন, বা আপনাদের আসলে রূপরেখাটা কি সেটা কবে নাগাদ স্পষ্ট করতে পারেন সবার কাছে? প্রথমত হচ্ছে দেখেন, জাতীয় নাগরিক কমিটি যে লক্ষ্য উদ্দেশ্যের উপর ভিত্তি করে সেটি হচ্ছে ফেসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত। আমরা যদি হচ্ছে আজকের যে আমাদের আজকের যে বিতর্ক আজকের যে বিষয়টি ছিল সেটি হচ্ছে স্বাধীনতার 53 বছর এবং প্রত্যাশা ও প্রাপ্তি। আমরা দেখেছি যে আমাদের 71 সালের যে মহান যে গৌরবের যে একটি অর্জন, সেই অর্জনকে একটা বিশেষ গোষ্ঠী তাদের কুক্ষিগত করেছে। আমরা বিশ্বাস করি তারা একটা আওয়ামী লীগ সরকার বিগত 15 বছর আমরা দেখেছি তারা হচ্ছে একটা চেতনার ব্যবসার যে খুলে বসেছে, সেই চেতনার ব্যবসার একটা করাল থাবা থেকে এই দেশের জনগণকে মুক্ত করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে ব্যাপারটা আমরা দেখি যে জাতীয় নাগরিক কমিটি যে উদ্দেশ্যটাকে কেন্দ্র করে গড়ে উঠেছে সেটি হচ্ছে এই যে ফেসিবাদী ব্যবস্থার যে বিলুপ্তি আমরা বলছি, এই বিলুপটা আসলে আমাদের ব্যাপারটা একদম স্পষ্ট। জাতীয় নাগরিক কমিটি এটি আমরা বলছি যে এটি একটি রাজনৈতিক ইনিশিয়েটিভ, এটি একটি রাজনৈতিক দল নয়, কিন্তু আমাদের যে কর্মকাণ্ড সেগুলো হচ্ছে আমাদের একদম স্পষ্ট। সেটা হচ্ছে এটি একটি পলিটিক্যাল ইনিশিয়েটিভ। পলিটিক্যাল ইনিশিয়েটিভ বলতে যেমন আমরা একটি নতুন একটি ইনক্লুসিভ সংবিধান দাবি করছি, আমরা হচ্ছে একটি বাংলাদেশের যে একটি ফ্রি ফেয়ার যে সেই ইলেকশন ব্যবস্থার আমরা দাবি করছি। আমরা দাবি করছি যে বাংলাদেশের যে গতানুগতিক রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের ভিতরকার সংস্কার আমরা দাবি করছি। আমরা দাবি করছি যে আগামীর যে বাংলাদেশ, সেই বাংলাদেশটি হবে তারুণ্য নির্ভর এবং যারা তরুণ আছে সেই তরুণদেরকে বাংলাদেশের সামনের কাতারে নিয়ে আসতে হবে। আমরা দেখেছি যে বিগত 53 বছরে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো বারবার ব্যর্থ হয়েছে। এবার আমরা 2024 সালে 2000 মানুষের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি সুযোগ পেয়েছি, সেই ব্যর্থতা আমরা আর মানতে পারি না। অনেক ধন্যবাদ মিরাজ, অনেক ধন্যবাদ ডক্টর চৌধুরী সাইমা ফেরদৌস, ধন্যবাদ ডক্টর সেলিম জাহান। দর্শক, আমরা শেষ করছি আমাদের আলোচনা। ভালো থাকবেন সবাই, অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।